নমস্কার। এতদিন শোনাচ্ছিলাম সাহিত্যিক রমাপদ চৌধুরীর বাড়ি বদলে যায়। আজ উপন্যাসের অন্তিম পর্ব পাঠ করব। বকুল বাগানের এই এলাকাটা বেশ ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। আশেপাশের কয়েকটা বাড়ি একটু পুরনো আমলের, কিন্তু বাড়ির মালিকরা কেউ দুস্থ নয়। দেয়ালের খসে পড়া পলেস্তারা মাঝে মাঝে সারানো হয়। কেউ কেউ বাইরের রঙও ফিরিয়েছে, সবুজ রং পড়েছে দরজা জানলায়। এখানে অনেক সুবিধে। অফিস তেমন দূর নয়, একটুখানি হাঁটতে হয় ঠিকই, কিন্তু বাস ট্রামের অভাব নেই। দোকান পাট বাজার এমন কিছু দূরে নয়। এমন পাড়া ছেড়ে যেতে ইচ্ছে করে না। কিন্তু ঘরে যদি শান্তি না থাকে, এসব সুখ সুবিধা নিয়ে কি লাভ? বঙ্কিমবাবু বাড়ি ছাড়ার নোটিশ পেয়ে প্রথমেই বোধহয় একটু ঘাবড়ে গিয়েছিলেন। উনি তো ভয় পাবেনই, ওর নামেই নোটিশ, তার সঙ্গে ধ্রুবর কোনো সম্পর্ক নেই। তবু সেও ধাক্কা খেয়েছিল। অমিতবাবু বলেছিলেন, আমার তো মনে হয় 1 by 1 সকলের নামেই আসবে। আমাদের এখন ইউনাইটেড থাকতে হবে ধ্রুববাবু। বঙ্কিমবাবুর মামলা এখন আমাদের সকলের মামলা, একজোট হয়ে লড়তে হবে। ঠিকই বলেছেন, ধ্রুব মন্তব্য করেছে। বেটা একজনকে ওঠাতে পারলেই একে একে সকলকে ওঠাবে। বঙ্কিমবাবু শুনে সাহস পেয়েছেন, সেটুকুই বা কম কি। বলেছেন, আমার এখন তো উপায় নেই, দেয়ালে পিঠ দিয়েও আত্মরক্ষা করতে হবে। কিন্তু মুখে যাই বলুক, ধ্রুবর নিজেকে বড় বিভ্রান্ত লেগেছে। এসব মামলা মোকদ্দমা নিয়ে জড়িয়ে পড়া ওর একেবারেই পছন্দ নয়। সে আরেক অশান্তি। তাছাড়া একটা ফ্ল্যাট কেনার স্বপ্ন ও অনেক দিন থেকে দেখছে। প্রীতিও মাঝে মাঝেই তাগাদা দেয়, সময় থাকতে থাকতে কিছু একটা করে ফেলো। এই তো অনুপমদা কেমন একটা চমৎকার ফ্ল্যাট কিনে ফেলল, তোমার চেষ্টা নেই। শুনে এতদিন বড় অসহায় আর অক্ষম লাগত। এখন তো অফিস থেকে লোন পাওয়া যাবে, ব্যাংকেও কিছু জমেছে, বাকিটা মাসে মাসে ভাড়ার মতো কিস্তিতে শোধ করে দিলেই চলবে। ধ্রুব বঙ্কিমবাবুকে বললে, ভাবছি একটা ফ্ল্যাট কিনব, আপনিও একটু খোঁজ খবর রাখুন। শুনেই হাসলেন বঙ্কিমবাবু। আপনার তো টাকা আছে, তাই ও লাইন ভাবছেন, আমার নেই। কলকাতায় কজন ভাড়াটের মশাই টাকা আছে যে জল বন্ধ করলেই ফ্ল্যাট কিনে চলে যাবে? এ যুগে বাঁচতে হলে বাড়িওয়ালা যদি ছোট লোক হয়, আপনাকেও হতে হবে, তা না হলে বাঁচতে পারবেন না। বঙ্কিমবাবু বেঁচে থাকাকে সত্যি সত্যি জীবনযুদ্ধ মনে করেন। মানিয়ে চলা বা হটে যাওয়ার পক্ষপাতী নন। এক্সিস্টেন্সের সঙ্গে যে স্ট্রাগল কথাটা জড়িয়ে আছে, উনি তা বিশ্বাস করেন। সেজন্যই বলেছিলেন, 50টা টাকা আপনি এক কথায় বাড়িয়ে দিলেন। কত বাড়াবেন? তরতর করে বাড়ি ভাড়া বাড়ছে, 1000-2000 পারবেন পাল্লা দিতে? ও তো জানে তুলে দিতে পারলেই 1000 কি 1500 পাবে। আপনার 50-এ কি হবে ওর? ধ্রুব কোনো উত্তর দিতে পারেনি। ও ঝঞ্ঝাট এড়িয়ে চলতে চায়। তাছাড়া ও তো স্বপ্ন দেখছে সুন্দর একটা ফ্ল্যাট কিনবে, নিজস্ব ফ্ল্যাট হবে, বাড়িওয়ালাকে ভাড়ার টাকা দেওয়ার সময় যে হীনমন্যতায় ভোগে তা আর ভুগতে হবে না। কিন্তু কিন্তু করে বলেছে, লোভ হওয়া তো স্বাভাবিক বঙ্কিমবাবু। পাশের ওই বাড়ির ফ্ল্যাট খালি হলো, একেবারে 1000 পেয়ে গেল। শুনলে কোন বাড়িওয়ালার না লোভ হয়? পেলেই যদি নিতে হবে, তাহলে ব্ল্যাক মার্কেটিয়ারকে গালাগাল দেন কেন? ঘুষখোরকে গালাগাল দেন কেন? ওরাও তো পায় বলেই নেয়। সোজাসুজি না পেলে বাড়িওয়ালাদের মতোই প্যাঁচ কষে আদায় করে। ধ্রুব আর কোনো কথা বলেনি, বরং রাখালবাবু সম্পর্কে দুটো কটূক্তি করেছে, পাছে ইউনিটি নষ্ট হয়ে যায়। কিন্তু ভিতরে ভিতরে ফ্ল্যাটের খোঁজ করেছে। ওর মনের মধ্যে সবসময় একটা উদ্বেগ, ফ্ল্যাট কেনার আগেই না রাখালবাবু কিছু একটা করে বসেন। মামলা টামলা কে তখন ছুটোছুটি করবে? অবশ্য বিশ্বস্ত ভালো উকিল ওর চেনা আছে, বাধ্য হলে তখন বঙ্কিমবাবুর মতোই লড়তে হবে। কিন্তু কে ওসব ঝুট ঝামেলা চায়? তার ওপর ওই সদর দরজায় চাবি দেওয়া, একটা ডুপ্লিকেট চেয়েও পায়নি।
আর গোঁপওয়ালা দারোয়ানটা 10টা বাজতে না বাজতেই চাবি দিয়ে একদিন ছাদে চলে যায়। কেউ বেড়াতে এলে ধ্রুবকে ঘড়ির দিকে চোখ রাখতে হয়। নিজেকেই হাসতে হাসতে বলতে হয়, হ্যাঁ আসুন এবার, কারণ হাঁকাহাঁকি করে ও ব্যাটাকে ছাদ থেকে নিচে নামাতে আধ ঘন্টা লেগে যাবে। বড় অপমান লাগে। সব কারসাজি। আর এই সব ছোটোখাটো ব্যাপারের জন্য নিজেকে বড় নিরাশ্রয় লাগে। ছোট মাসির দুর্ভাবনা ও এখন বুঝতে পারছে। এই সময় সেই দৃশ্যটা দেখল। দেখার সঙ্গে সঙ্গে বুকের ভিতরটা কেঁপে উঠল। হনহন করে হেঁটেই আসছিল, হঠাৎ থমকে দাঁড়ালো। এই গলিটা দিয়েই বাড়ি ফেরেও। বকুল বাগানের দিকে যেতে হলে পথ সংক্ষেপ হয়। দৃশ্যটা ওকে চুম্বকের মতো টানল। দেখল রাস্তার অর্ধেক জুড়ে স্তূপীকৃত হয়ে পড়ে আছে একটি সংসারের যাবতীয় আসবাবপত্র। কেউ যেন ঘৃণা আর তাচ্ছিল্যে ছুঁড়ে ছুঁড়ে বের করে দিয়েছে। খাট, আলমারি, ড্রেসিং টেবিল, বুককেস, ত্রিভঙ্গ হয়ে পড়ে আছে নারকেল ছোবড়ার পুরো গদি। তার চারপাশ ঘিরে বালতি, মগ, হাঁড়ি, কুড়ি, রাশি রাশি মশলাপাতির কৌটো। একটা পুরনো টিন টলে পড়েছে, তা থেকে গড়িয়ে পড়ছে সর্ষের তেল। বুকের ভিতরটা কেমন যেন পড়ে উঠল। ধ্রুবর মুখ অজানা আতঙ্কে সাদা হয়ে গেছে। অস্ফুটে বলে উঠল, ইস। হঠাৎ নজরে পড়ল এক কোণে একটা তোলা উনুন। কেউ জ্বলন্ত উনুনে জল ঢেলে দিয়েছে। রান্নাও শেষ করতে দেয়নি, খাওয়ার কথাই ওঠে না। এক পাশে কড়াইয়ে আধ রান্না কোনো একটা তরকারি। অ্যালুমিনিয়ামের হাঁড়িটা কাত হয়ে পড়ে আছে, তা থেকে ভাত গড়িয়ে পড়েছে ফুটপাতে। প্যান্টের পকেটে হাত ঢুকানো ছেলেটা বলে উঠল, শালা ছোট লোক, রান্না ভাতটুকুও খেতে দেয়নি। ধ্রুবর চোখে পড়ল কিছুটা দূরে একজন ভদ্রমহিলা, সঙ্গে দুটি বাচ্চার ছেলে, একটি ফ্রক পরা মেয়ে। ভদ্রমহিলা মুখ নিচু করে বসে আছেন, লজ্জায়, অপমানে। ভদ্রলোক নেই, হয়তো তাড়াতাড়ি কোথাও কিছু একটা ব্যবস্থার খোঁজে বেরিয়ে গেছেন। কে একজন বললে, ইজেক্টমেন্ট। কথাটা শুনেই যেন শিউরে উঠল ধ্রুব। মনে পড়ে গেল ছোট মাসির কথা। তোর ছোট মেশো বলছে উকিল ডুবিয়েছে, উকিল বলছে তোর ছোট মেশো ডুবিয়েছে। ছোট মাসির গলার স্বর কাঁদো কাঁদো। একটা ফ্ল্যাট কোথাও দেখে দে না। ওই নিরাশ্রয় অচেনা লোকটার জন্য বুকের ভিতরটা হাউতাশ করে উঠছে, কিন্তু তার চেয়েও বেশি নিজের জন্যে অজানা আতঙ্ক। মনে পড়ে গেল বঙ্কিমবাবুর নামে উচ্ছেদের নোটিশ এসেছে। কে যেন বলছিল আইন আদালত ওই খাতায় কলমে। নিরাশ্রয়। এই শহরের বেশিরভাগ মানুষই নিতান্ত নিরাশ্রয়। একটা অজানা আতঙ্ক নিয়ে বাস করে, বাড়িওয়ালার মেজাজ মর্জির ওপর নির্ভর করে। আইন আছে, আইন তো অনেক রকমই আছে। আইনের বই দেখলে মনে হবে এদেশের প্রতিটি মানুষ কত নিশ্চিন্ত, সুখী। কারোর কিছু ভয় পাওয়ার নেই। শুধু অফিস কামাই করে উকিলের কাছে কোর্ট ঘরে ছুটে বেড়াতে পারলেই হলো। শুধু টাকার জোরে ভালো উকিল জোগাড় করো, তাতেও নিশ্চিন্ত হতে পারবে না। ওই অচেনা অজানা লোকটা স্ত্রী আর ছেলে মেয়েদের নিয়ে কোথায় যাবে ভেবে কুল কিনারা পেল না ধ্রুব। তার সঙ্গে ওই গোটা সংসারের আসবাবপত্র। ধ্রুব একটা বাড়ি করার স্বপ্ন দেখছে বেশ কিছুদিন থেকে, অন্তত একটা ফ্ল্যাট। প্রচণ্ড ঘৃণার সঙ্গেও মনে মনে উচ্চারণ করল, আমি আশ্রয় খুঁজব শুধু নিজের জন্যে। হয়তো বাড়ির মালিক হব, কিন্তু বাড়িওয়ালা হব না। ভাড়াটের সুখ স্বাধীনতা কেড়ে নিয়ে শুধু কিছু টাকার লোভে নির্দয় বাড়িওয়ালা হব না। কিন্তু ওসব মহৎ সংকল্প এখন থাক। প্রীতি অনেক কাল থেকে বলে আসছে ও কান দেয়নি, কারণ কান দেবার মতো অবস্থা ওর ছিল না। ছোট মাসি বলেছিল, তোর পিসিদের মতো তো টাকা নেই, মেয়ের বিয়ে দিতে হবে, ফ্ল্যাট কিনবো কোত্থেকে? কজনেরই বা আছে? এখন চরচর করে যা ভাড়া বেড়ে গেছে, সেই ভাড়া দেবার মতো সঙ্গতিই বা কজনের? সেসব চিন্তা করার কারো সময় নেই। পুরমন্ত্রী বলেছেন জলের সাপ্লাই বাড়িয়ে দেব। সে জল কার ঘরে যাবে সে হিসেব রাখার কথা তার নয়। তাছাড়া রাস্তায় রাস্তায় ভারীরা তো খেয়ে পড়ে বাঁচছে। নতুন একটা প্রফেশন, আধুনিক কলকাতায় পুরনো একটা বৃত্তি। সেই সেকালের ভিস্তিওয়ালা
এখন অন্য চেহারায়। ল্যান্সডাউন রোডের চেহারাটা কি চমৎকার বদলে যাচ্ছে, দেখে গর্ব হয়। আমাদের কলকাতা। ঢাকুরিয়া ব্রিজের পাশে বিরাট সুপারমার্কেট হচ্ছে, দেখে তাক লেগে গেল ধ্রুবর। আহ, কলকাতা বড় সুন্দর দেখতে হবে। বাসের জানালা থেকে ঢাকুরিয়ার সুপারমার্কেট ঘেঁষে আকাশ ছোঁয়া বাড়িটা দেখতে দেখতে যোধপুর পার্কে পৌঁছে গেল। ঠিকানাটা মনে নেই, কিন্তু পিসিমার গৃহপ্রবেশের দিন এসেছিল। অনেক লোক, বহু আত্মীয় স্বজন, সবাই খুব প্রশংসা করছিল। দারুণ ফ্ল্যাট, দারুণ। পাশাপাশি দুখানা ফ্ল্যাট জুড়ে নিয়ে সে এক এলাহি কাণ্ড। কেটারার ডেকে খাওয়ানোর ব্যবস্থা। খুব ভালো খাইয়েছিলেন পিসিমা। গোটা গোটা গলদা চিংড়ি আর মুরগির ঠ্যাং। পিসিমা বলেছিলেন, জমি বাড়ি কি ফ্ল্যাট যদি কিনতে চাস তোর পিসেমশাইয়ের কাছে খবর পাবি, ও তো কম খোঁজেনি। ধ্রুব সেজন্যই চলে গেল একদিন। খুঁজে খুঁজে পেয়ে গেল। বিশাল ফ্ল্যাট, খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছেন। ও তো বিজ্ঞাপন দেখে দেখে অনেক খোঁজাখুঁজি করেছে, কোথাও নাগালের বাইরে। বেশিরভাগই ফ্ল্যাটের সঙ্গে ঝামেলাও কিনতে হবে। টাকাটাই মার যাবে কিনা স্থির নেই, কিংবা টাকা দিয়ে 5-7 বছর বসে থাকো। পিসেমশাই সব শুনে বললেন, ফ্ল্যাটে সুখ নেই ধ্রুব, তার চেয়ে জমি কিনে বাড়ি করা ভালো। কিনবে জমি? আছে। ধ্রুব বললে, সে তো অনেক টাকার ব্যাপার। আমি একটা ছোটখাটো ফ্ল্যাট কিনব ভাবছি, শুধু মাথা গোজার আশ্রয়। পিসেমশাই বললেন, আমি তো ফ্ল্যাট বিক্রি করে দেব ভাবছি। একটু থেমে বললেন, একটা জমি আছে 5 কাঠা, বায়না করে রেখেছিলাম অনেক আগে। একদিন ঝামেলা চলছিল, কিন্তু ফ্ল্যাট কিনে টাকা আটকে গেছে। 2 কাঠা যদি কেউ নেয়। দাম টাম শুনল প্রীতি। 2 দিন ধরে হিসেব কষা হলো। ব্যাংকে ইউনিট কত আছে, অফিস থেকে কত লোন পাওয়া যাবে। জায়গাটাও একদিন দেখে আসা হলো। দিব্যি পছন্দ। একটু দূর, তা হোক। একজন কারোর ওপর নির্ভর করার মতো আনন্দ আর নেই। পিসেমশাই চৌকস লোক, ঠকে যাওয়ার সম্ভাবনা নেই। পিসেমশাই বললেন, ভালোই হলো, বাইরের কাউকে দিতে হলো না। তুমি পাশে থাকবে, সেও শান্তি। বললেন, জমির জন্য টাকা বায়না নিয়েই জমির মালিকটা মরে গেল। 5 জনের পরামর্শে বিধবা বউটা আর বেচতেই চায় না। মামলা চলছিল, পাবো কি পাবো না ভেবে ফ্ল্যাট কিনে ফেললাম। এখন রায় বেরিয়েছে, 1 মাসের মধ্যে পুরো টাকা দিয়ে কিনে ফেলতে হবে। তুমি ঠিক সময় এসে গেছো ধ্রুব। কিভাবে এত টাকা ড্রাফট করাতে হয় ধ্রুব জানত না। ছোটাছুটি করে সমস্ত টাকা একটা অ্যাকাউন্টে এনে যেদিন ড্রাফট নিয়ে দিতে যাবে, বেশ ভয় ভয় করছিল। একটাই ভরসা, পিসেমশাই সঙ্গে ছিলেন। কেনা হয়ে গেল। অবশ্য ভালো দিকটাই পিসেমশাই 3 কাঠা নিয়ে নিলেন। তা হোক। তখন রাতে ভালো ঘুম হতো না ধ্রুবর, আনন্দে। ওর স্বপ্ন সফল হতে চলেছে। একটা বাড়ি, ছোট ছোট 2খানা ঘর, ব্যাস আর কিছু চাই না। কিনবে বলে যখন প্রায় ঠিক করে ফেলেছে, অফিসে অবিনাশকে বলল। অবিনাশ খুব উৎসাহ দিল, যেন তার নিজেরই বাড়ি হচ্ছে এমন খুশি দেখালো ওকে। করে ফেলো ধ্রুব, করে ফেলো, ও শুরু করলে কি করে যেন হয়ে যায়। সেদিনই চলে গিয়েছিল হরিশ মুখার্জি রোডের বাড়িতে। ভিতরে ভিতরে এমন একটা আনন্দ হচ্ছিল, চেপে রাখতে পারছিল না। বাবা সব শুনে খুশি হলেন, তবু বললেন, দেখে শুনে কিনবি। মা আরও খুশি। বড় বৌদি শুনে বললে, যাক, তোমার হলেও সুখ, আমাদের তো আর হবে না। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাদের পড়ার খরচ। মেজ বৌদিও খুব খুশি। ধ্রুবদা, করে ফেলো, তোমার দাদাদের দেখিয়ে দাও, ইচ্ছে থাকলে করা যায়। এমন যে হবে ধ্রুব তা ভাবতেও পারেনি। সেজন্যই মাঝে মাঝে বিশ্বাস হয় ঈশ্বর আছেন। অন্তত যাদের বাড়িঘর হয়, টাকা পয়সা হয়, নানা দিকের সাফল্য, তাদের নিশ্চয়ই ঈশ্বর আছে। না, যাদের কিছুই নেই তাদেরও সেই ঈশ্বরই ভরসা। ধ্রুব দৈবে বিশ্বাস করত না,
কিন্তু ওরও মনে হলো দৈব বলে কিছু থাকলেও থাকতে পারে। তা না হলে জগন্নাথবাবুর সঙ্গে আলাপ হয়ে যাবে কেন? জগন্নাথবাবু এসেছিলেন পিসেমশাইয়ের সঙ্গে দেখা করতে কি একটা কাজে। উনি বড় কন্ট্রাক্টর। ধ্রুব নিজে দেখাশোনা করে বাড়ি করবে তা তো সম্ভব নয়। এসবেরও কী বা বোঝে। পিসেমশাই হাসতে হাসতে বললেন, কি ধ্রুব, এখনই বাড়ি শুরু করে দেবে নাকি? কে জানে কেন ধ্রুবকে ভালো লেগে গেল জগন্নাথবাবুর। বললেন, করতে হলে এখনই করে ফেলুন, এরপরে আর পারবেন না। হু হু করে দাম বাড়ছে জিনিসপত্রের। ধ্রুব সংকোচের সঙ্গে বলেছে, বাড়ি বলবেন না, পারলে শুধু দুখানা ঘর মাথা গোজার মতো। জগন্নাথবাবু বললেন, আমি একজন বিশ্বাসী লোক দিয়ে দেব, কম খরচে করিয়ে দেব। হেসে বললেন, ভয় নেই, আমি মাঝে মাঝে দেখে আসব। জগন্নাথবাবু রীতিমতো বড় কন্ট্রাক্টর। বেশিরভাগই সরকারি কাজ। 5-7খানা মাল্টি স্টোরির বিল্ডিংও বানিয়েছেন। ধ্রুব তাই ভয় পেয়ে বললে, না না, আমি একেবারে সাদাসিধে ছোট্ট একটা বাড়ি করব। অত টাকা কোথায়, ধার ধর করে? জগন্নাথবাবু একটা কার্ড বের করে দিলেন ধ্রুবকে। বললেন, কত টাকা জোগাড় করতে পারবেন হিসেব করে একদিন চলে আসুন, বাকিটা আমার দায়িত্ব। সত্যি সত্যি বাড়ি শুরু হয়ে গেল। শুধু জগন্নাথবাবুর পরামর্শে নানা জায়গায় একটু ছোটাছুটি করতে হলো ধ্রুবকে, কিন্তু সেটুকু এখন আর বিরক্তিকর নয়। বাড়ি হবে, নিজের বাড়ি। এর চেয়ে আনন্দের ব্যাপার যেন আর কিছু নেই। ভিত পুজো হলো, ভিত খোঁড়া হলো, বাড়ি উঠতে শুরু করলো। ধ্রুব প্রায়ই যায়, দেখে আসে। ও একা গেলে প্রীতি অনুযোগ করে। প্রীতিকেও তাই প্রায় সঙ্গে নিয়ে যেতে হয়। এ যেন এক ধরনের নেশা। চোখের সামনের দেওয়াল উঠছে, কংক্রিট ঢালাই হচ্ছে, বহুদিনের একটা স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। যেদিন প্ল্যান স্যাংশন হয়ে এসেছিল, কাগজের ওপর আঁকা নকশাটায় চোখ রেখে ও কল্পনায় যেন বাড়িটা দেখতে পেয়েছিল। এখন সেটা আরও স্পষ্ট রূপ নিচ্ছে। ইটের ওপর ইট গাঁথা হচ্ছে। আর কি অধৈর্য লাগতো ধ্রুব আর প্রীতির। মনে হতো যেন বড় বেশি সময় লাগছে, যেন রাতারাতি বাড়িটা তৈরি হয়ে যাবার কথা। ধ্রুবর ইচ্ছে ছিল একতলায় দুখানা ঘর, আপাতত ওইটুকুই। প্রীতি অবশ্য রান্নাঘর সম্বন্ধে কী সব ফরমাশ করেছিল, কোথায় সেলফ হবে, কোথায় গ্যাস সিলিন্ডার থাকবে। জগন্নাথবাবু হেসে ফেলে বলেছেন, ঠিক আছে ঠিক আছে। দেখতে দেখতে ছাদ পর্যন্ত হয়ে গেল, কিন্তু জগন্নাথবাবু থামতে চাইলেন না। বললেন, প্ল্যান তো 3তলা অবধি স্যাংশন হয়ে আছে, এখন অন্তত 2তলা অবধি করে দিই। ধ্রুব ভয় পেয়ে গেল। হতাশ গলায় বললে, যা কিছু ছিল, যেখানে যা লোন পাবার সবই তো পেয়ে গেছি। এখন তো আর কোথাও কিছু পাবো না জগন্নাথবাবু, আমার ওই একতলাই ভালো। জগন্নাথবাবু বলে বসলেন, আপনাকে এখন টাকা দিতে হবে না, আপনি যখন যেমন পারবেন দিয়ে দেবেন। হাসলেন উনি। পিসেমশাই একদিন বাড়িটা দেখতে গিয়েছিলেন। সব শুনে বললেন, তুমি তো ভাগ্যবান হে, নিজের টাকায় 2তলাটা করে দেবেন। প্রীতি তো শুনে অবাক। ধ্রুবর মনে হলো জগন্নাথবাবুর মতো মানুষ হয় না। প্রীতি উচ্ছ্বসিত হয়ে বললে, ভগবান ভগবান। শুধু পিসিমা বললেন, আমাদের বাড়িটাও এই সময় করে নিলে হতো, টাকাগুলো সব ফ্ল্যাট কিনে আটকে গেছে, তা না হলে। তারপর রহস্যটা ফাঁস করলেন। বললেন, এরকম বাড়ি আরও 2-4টে করে দিচ্ছেন উনি, দিব্যি সুযোগ ছিল। ধ্রুব বুঝতে পারল না, ওর কাছে ব্যাপারটা সত্যি এক রহস্য। নিজের টাকায় 2তলা করে দিচ্ছেন কেন কে জানে। পিসিমা হেসে বললেন, বড় কন্ট্রাক্ট পেয়েছেন গভর্নমেন্টের, বুঝতে পারছিস না? সব সেখান থেকে এখানে পাচার করছেন, পকেটের টাকা তো নয়। কথাটা শুনেই ধ্রুবর চোখে জগন্নাথবাবু ভগবানের আসন থেকে একেবারে নিচে পড়ে গেলেন। তা হোক, ওর 2তলা তো উঠছে। এতকাল এসব কাজও ঘৃণা করেছে, অন্যায় মনে হয়েছে।
একদিন বঙ্কিমবাবুর সঙ্গে গলা মিলিয়ে রাখালবাবু সম্পর্কে বলেছিল, কালো টাকায় তো মশাই বাড়ি বানিয়েছে, পাপের টাকায় এখন বাড়িওয়ালা বনে গেছে। এখন আর ধ্রুবর অন্যায় মনে হচ্ছে না। মনকে বোঝালো, আমি তো অন্যায় করছি না। জগন্নাথবাবু কোত্থেকে কি আনছেন আমার জানার কথা নয়, আমি টাকা দিয়েই খালাস। দেখতে দেখতে দোতলা উঠে গেল। সামনে ছোট্ট এক টুকরো ব্যালকনি বের করে দিয়েছেন জগন্নাথবাবু। শুধু রং করা বাকি, সেই পরে করা যাবে। জগন্নাথবাবুই করে দেবেন বলেছেন। অর্থাৎ ওর সরকারি কন্ট্রাক্টের বাড়ি এখনও হয়তো শেষ হয়নি। শেষ হলে রং করার সময় রং করিয়ে দেবেন। কথাটা কিভাবে যেন রাখালবাবুর কানে পৌঁছে গিয়েছিল। কিভাবে আর? কাজের লোকের মারফত। ইদানিং তো ওর আর প্রীতির মধ্যে আর কোনো কথাই ছিল না, শুধু বাড়ি আর বাড়ি। আর কতদিন লাগবে জানলার গ্রিল যেন সুন্দর হয়। ঠিকে ঝি বাসন মাজতে মাজতে নিশ্চয় শুনেছে। রাখালবাবুকে এড়িয়ে এড়িয়ে চলত ধ্রুব। কথা বলতেও ইচ্ছে করত না। লোকটা জল বন্ধ করে দিয়েছে, ভারীর কাছ থেকে জল নিতে হয়। এদিকে পাম্প দিব্যি চলছে দুবেলা, শুধু নিজেই নেন। লোকটার চক্ষু লজ্জাও নেই। একবার বলতে গিয়েছিল, উত্তর এলো, এত অসুবিধে যখন ছেড়ে দিলেই তো পারো। জল নেই, জল নেই, কর্পোরেশন দিচ্ছে না তো আমি দেব কোত্থেকে? সারা শরীর জ্বলে উঠেছিল ধ্রুবর। এই লোকের সঙ্গে দেখা হলে দিব্যি হেসে হেসে কথা বলতে হবে, তার চেয়ে এড়িয়ে যাওয়াই ভালো। অবিনাশ অবশ্য বলেছিল, ও তোমার রাখালবাবুকে দোষ দিয়ে লাভ নেই, সব বাড়িওয়ালা একই ডিজাইনের ভাই, একই প্যাটার্ন। দু চারজন শুধু আমাদের সুনন্দর মতো। ভারীকে দিয়ে জল আনিয়ে জলের সমস্যা মেটানো যায়, একটু খরচ বাড়ে। ধ্রুব প্রীতিকে বুঝিয়েছিল, কত আর খরচ, 100-150? 150 টাকা বেশি দিলেও এ তল্লাটে কোথাও এরকম ফ্ল্যাট পাবে না। প্রীতিকে বোঝানো যায়, নিজেকে নয়। এই ভারীকে দিয়ে জল আনানোই বড় সম্মানে লাগে। প্রথম প্রথম কি অস্বস্তি। সকালের দিকে বন্ধু বান্ধব কি আপিসের কেউ এসে পড়লে ভয় তটস্থ, যদি কেউ দেখে ফেলে। উপেন থাকে চক্রবেরিয়ায়। একদিন সকালে চলে এসেছিল কি একটা কাজই। ভারী তখন একবার জল নিয়ে গেছে, আবার আসবে। কাঁধে বাঁক লোকটাকে যদি দেখে ফেলে কি আতঙ্ক। পর্দা টেনে যদি বা আড়াল করা যায়, দুদিকের কেরোসিন টিন থেকে জল উপচে পড়বে বারান্দায়। হয়তো কিছু জিজ্ঞেস করে বসবে উপেন। কি লজ্জা! এখন পুরনো হয়ে গেছে, ওসব লজ্জা টজ্জা নেই। বাড়িওয়ালা উঠিয়ে দিতে চাইছে, সুতরাং উঠে যাওয়াটাই নাকি ভদ্রতা। হয়তো বলে বসবে, এত অপমান সহ্য করে থাকেন কি করে? রাখালবাবু হয়তো দূর থেকেই দেখতে পেয়েছিলেন, মর্নিং ওয়াক করে ফিরছেন। ঢিলে ঢালা প্যান্টে যতটা সম্ভব স্মার্ট হয়ে হাঁটছিলেন। দেখতে পেয়েই হয়তো ফুটপাত বদলে নিলেন, ফলে একেবারে সামনাসামনি। সমস্ত মন বিস্বাদ হয়ে গেল ধ্রুবর। রাখালবাবু একসময় একমুখ হেসে বললেন, সুখবরটা জানাওনি তো এতদিন, তোমাদের নাকি বাড়ি হয়ে গেছে। ধ্রুবকে হাসতে হলো। বললে, হয়ে গেছে বলবেন না, হয়ে আসছে। তা কবে নাগাদ উঠে যাবে ঠিক করেছ? ধ্রুবর মন তেতো হয়ে গেল। সঠিক কোনো উত্তর দিল না। দেবেই বা কী করে? ও নিজেই তো জানে না। জলের পাইপ, বাথরুম, ইলেকট্রিক। শুধু বললে, উঠে যেতে পারলে তো আমারও লাভ, মাসে মাসে ভাড়া গুনতে হবে না। শুনে প্রীতি বললে, এবার বোধহয় জল দেবে, দেখছে যখন উঠেই যাবে। কিন্তু না, উপরন্তু মাঝে মাঝেই সিঁড়িতে ওঠানামার সময় ডেকে জিজ্ঞেস করেন, কদ্দূর কি হলো, দিন ঠিক করেছ কিছু? সে আরেক যন্ত্রণা। দরজাটা একদিন শব্দ করে বন্ধ করে দিয়ে ধ্রুব রাগের গলায় বললে, শালা। বাড়িটা তখন প্রায় শেষ হয়ে এসেছে। ধ্রুব প্রীতিকে বললে, দেখো, ছোট মাসি এলে যেন বলে বসো না বাড়ি হয়ে এসেছে, শেষে যদি নিচের তলাটা ভাড়া চেয়ে বসে। প্রীতি বললে, ছোট মাসিরা তো বাড়ি ভাড়া পেয়ে গেছে,
অবশ্য অনেক দূরে, 600 টাকা নাকি ভাড়া। ধ্রুব বললে, তা হোক, তবু কি জানি যদি বলে বসে, বরং সে কথা তুললে বলে দেবে ভাড়া হয়ে গেছে। প্রীতি সায় দিল, ঠিক বলেছ। তারপর একটু থেমে বললে, নিচের তলাটা কিন্তু ভাড়া দিতে হবে, তাহলে তাড়াতাড়ি জগন্নাথবাবুর ধার শোধ হয়ে যাবে। ধ্রুব বললে, তা বলে আজে বাজে কাউকে দেওয়া যাবে না, শুধু কোম্পানি লিজ। একজন বলেছিল 1000 টাকা ভাড়া হবে। প্রীতি বলে উঠল, বাহ, শুধু ভাড়া, অ্যাডভান্স নেবে না? ধ্রুব মাথা নাড়ল, দেখি। পাওয়া যাবে না মানে? দাদা তো বলেছিল মারোয়ারিকে দিলে 30-40 হাজারও পেয়ে যাওয়া অসম্ভব নয়। সত্যি? খুব খুশি খুশি মুখে ধ্রুব বললে। প্রীতি যেন একটা আশার কথা শোনালো। ঠিক বিশ্বাস হলো না, তবু শুনতেও ভালো লাগলো। এখন তো ধ্রুব একদিক থেকে নিশ্চিন্ত। আর কয়েকটা মাস, তখন আর নিজেকে নিরাশ্রয় মনে হবে না। কিন্তু ঘাড়ের ওপর এক রাস দেনা। অবশ্য জগন্নাথবাবুর কাছে যা বাকি আছে সেটা নিয়েই চিন্তা। বাকি সবই তো মাইনে থেকে কেটে নেবে, কেটে নিচ্ছে। এরপর বাড়ি ভাড়াটাও দিতে হবে না, হয়তো 2-1 বছর একটু কষ্টে সৃষ্টে চালাতে হবে। একটা ইচ্ছে ছিল, বাড়ি করবে শুধু নিজে থাকার জন্যে, ভাড়া দেবে না, বাড়িওয়ালা হবে না। তাছাড়া ভাড়াটে নিয়ে তো ঢের অশান্তি। তবু পাকে চক্রে টাকার টানাটানিতে কিছুটা হয়তো লোভ, এখন ভাড়া দেওয়ার কথা ভাবতে হচ্ছে। একটাই সান্ত্বনা, এখন আর নিজেকে নিরাশ্রয় মনে হয় না। নিরাশ্রয় কথাটা ভাবতে গিয়ে হাসি পেল। একটা বাড়ি কি মানুষের আশ্রয়? শুধু কখানা ঘর? হয়তো তাই, এই সমাজে, এই সমাজ ব্যবস্থায়। তা না হলে আজকের মানুষের সমস্ত জীবনটাই অতৃপ্ত, অসুখী কেন? শুধু একটা আশ্রয়ের খোঁজে। কেউ ভাড়ার ফ্ল্যাট খুঁজছে, কেউ তা পেয়েও উদ্বেগ কিংবা অশান্তি নিয়ে টিকে আছে। একদিন ভারী জল দিতে না এলেই চক্ষু স্থির, হন্যে হয়ে তাদের খুঁজে বেড়াতে হয়। আর ধ্রুবর মতো যারা একটা কিছু করে ফেলেছে, তারাও তো ভাবছে সব কর্তব্য শেষ হয়ে গেল, যেন জীবনে একটা ফ্ল্যাট কিংবা বাড়ি করা ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। এই টাকায় গড়া সমাজ মানুষের জীবনের কাছ থেকে যেন আর কিছু চায় না, আর কোনো চাহিদা নেই। তোমার সমস্ত কিছু বিষয় বুদ্ধির কাছে বিকিয়ে দিয়ে যদি কিছু উদ্বৃত্ত থাকে, রুচি ও শিল্পবোধ, তাহলে একটা আর্ট ফিল্ম দেখে এসো, সম্ভব হলে গরিব কিংবা হরিজনদের সম্পর্কে। ছবিটা তোমার ভালোই লাগবে, কারণ যারা তুলেছে বিশ্বজোড়া নাম, তারাও ভাড়াটে। এতটুকু বিষয় বুদ্ধি নেই যে সময় থাকতে একটা ফ্ল্যাট কিংবা বাড়ি করে ফেলবে। ধ্রুব দৈবে বিশ্বাস করতে শুরু করেছিল। দৈব না থাকলে ওর পক্ষে এই বয়সে কি একটা বাড়ি করে ফেলা সম্ভব হতো? পিসেমশাই বেকায়দায় পড়ে হঠাৎ 2 কাঠা জমি সেই বায়নার দরে দিতে চাইবেন কেন? 3 বছর আগেকার দাম, ভাবাই যায় না। ফ্ল্যাট কিনে ফেলে 5 কাঠা জমি কেনার টাকাই ছিল না ওর হাতে। তার ওপর এই জগন্নাথবাবু, দোতলাটা করে দিচ্ছি, আপনি সুবিধে মতো শোধ দেবেন। কোত্থেকে কিভাবে যেন হয়ে গেল। কিন্তু এখন আর দৈব মনে হচ্ছে না ধ্রুবর। কি ভাগ্য রে তোর, এই বয়সে একটা বাড়ি করে ফেললি। তোর মেশো সারা জীবন চাকরি করে কিছুই করতে পারল না। একটু থেমে বললে, আগে রিটায়ার করে লোকে বাড়ি করার কথা ভাবত, তাও পারত না। তোরা আজকাল অনেক চালাক চতুর, কত কম বয়সে সব করে ফেলছিস। ছোট মাসি খবর পেয়েই একদিন চলে এসেছিল। ধ্রুব হাসতে হাসতে বললে, দেনায় চুল পর্যন্ত ডুবে আছে, তোমরা শুধু ভাগ্যই দেখছ। ছোট মাসি হাসল, বিশ্বাসই করল না। তারপর বললে, নিচের তলাটা কি ভাড়া দিবি নাকি? ধ্রুব চটপট বললে, ও তো ভাড়া হয়ে গেছে, অ্যাডভান্সের টাকা নিয়েই বাড়ি। ছোট মাসি হতাশ গলায় বললে, অ্যাডভান্স না হয় আমরাই দিতাম, বললি না কেন? ধ্রুব কোনো উত্তর দিল না।
আত্মীয়কে কেউ বাড়ি ভাড়া দেয় নাকি? নিয়মিত ভাড়া না দিলে তখন কিছু বলাও যাবে না। আত্মীয় তো দূরের কথা, বাঙালিকেই দেবে না। অবাঙালির মতো অত টাকা এরা দিতে পারবে নাকি? প্রীতি অবশ্য একদিন বললে, বাঙালি ভাড়াটে হলেই কিন্তু ভালো হতো, একটা কথা বলার লোক পেতাম। ধ্রুব বললে, কথা বলার না ঝগড়া করার? সম্ভব হলে ভাড়াই দিতাম না, ভাড়াটে নিয়ে বাস করা মানেই অশান্তি। প্রীতি সশব্দে হেসে উঠল। এই, তুমি বাড়িওয়ালা হয়ে গেছো এর মধ্যে? এখনো তো আমরা ও বাড়িতে উঠে যাইনি। ধ্রুব হেসে ফেলল। হ্যাঁ, এখন তো আমরা বাড়িওয়ালাই। একটু থেমে বললে, ভেবে চিন্তে করতে হবে সব। বাজারে এখন যেভাবে ভাড়া বাড়ছে, দিয়ে ফেললে তখন আর বাড়ানো যাবে না। প্রীতি হাসতে হাসতে বললে, কেন? সে তো আমরা শিখে নিয়েছি, জল বন্ধ করে দিলেই হবে, উঠিয়ে দিয়ে আবার বেশি ভাড়ায়। ধ্রুব বললে, জল বন্ধ করলে সবাই কি আর উঠে যায়? যার উপায় নেই সে কি করবে? তারপর হেসে বললে, তা দেখা অবশ্য আমাদের কাজ নয়। গভর্নমেন্টই তাদের কথা ভাবে না, বাড়িওয়ালারা ভাববে কেন? একটা কি যেন চিন্তা করল, তারপর বললে, ভাড়া যতই বাড়ুক তাতেও লাভ হয় না। আগে সব বুঝতো না, এখন হিসেব কষে। ধরো ডিবেঞ্চারে টাকা রাখলে 15% সুদ। প্রীতি বললে, তুমি তো দোতলায় থাকবে বলে দোতলা করেছ, নিচের তলা তো করতেই হতো, এখন সেটাকেও ইনভেস্টমেন্ট ভাবছ কেন? ধ্রুব ঈষৎ বিরক্ত হয়ে বললে, কারণ লোন শোধ করতে হবে, এরপর কর্পোরেশন ট্যাক্স আছে, এটা ওটা সারানো আছে। একটাই সুবিধে, জলের পাম্প করতে হয়নি। রিজার্ভয়ারটা এতই কাছে, তার প্রেসারেই দোতলায় জল উঠে যায়। জগন্নাথবাবু বলেছিলেন পাম্পের দরকার হবে না। একদিন গিয়ে দেখল সত্যি ট্যাঙ্ক ভর্তি হয়ে উপচে পড়ছে। জগন্নাথবাবুর ওভারসিয়ারকে বললে, ট্যাঙ্কে একটা কল লাগিয়ে দেবেন। প্রীতি ছিল সঙ্গে, বলল, কেন? পরে বলবো। পরে আড়ালে হাসতে হাসতে বললে, একটা সুবিধে কি জানো? পাম্প নেই, কতক্ষণ চালাচ্ছ তা নিয়ে ভাড়াটে ঝগড়া করতে পারবে না। যখন দরকার হবে, ধরো ভাড়াটে যদি মাথা নিচু করে থাকে, সে অন্য কথা। তা না হলে জল উঠবে একদিকে, কল খুলে আর একদিকে বের করে দাও। বেশি চিৎকার চেঁচামেচি করলে বলা যাবে, এসে দেখুন জল ওঠেই না। সবাই তাই করে। প্রীতি হাসল, বললে, আমার কিন্তু আর একদিনও ও বাড়িতে থাকতে ইচ্ছে করে না, চটপট সব করিয়ে নাও। ধ্রুব নিজেও অধৈর্য হয়ে উঠেছিল, শুধু সামনে এই স্বপ্নটা আছে বলেই ধৈর্য ধরেছে। একটা বাড়ি করতে যে এত সময় লাগে ও জানতই না। জগন্নাথবাবু তো প্রথমে অনেক কম সময় বলেছিলেন, কিন্তু পারলেন না। হরিশ মুখার্জি রোডের বাড়িতে গেলে আজকাল প্রীতির খাতির যত্ন অনেক বেশি হয়। দূরে সরে আসার জন্য ওরা কাছের মানুষ হয়ে গেছে বলে, নাকি বাড়ি করছে বলেই ওদের দাম বেড়ে গেছে? বড় বৌদি বললে, একদিন চলো দেখিয়ে নিয়ে এসো, একজন অন্তত ভাড়াটে নাম ঘোচালো, দেখে আসবো না? দাদা বললে, সবই ভালো, বলছিস দুখানা ঘর এক এক তলায়, 3খানা না হলে? ধ্রুব বললে, প্ল্যানে আছে, ওটা পরে বাড়িয়ে নেব। বড় বৌদি দাদাকে ধমক দিল, তুমি থামো, 2খানাও তো করেছে। মেজ বৌদি বললে, আমি বাবা রং টং করার পর দেখতে যাব, রং না পড়লে বাড়ি ঠিক খোলতাই হয় না। তারপর হাসতে হাসতে বললে, ধ্রুবদা, গৃহপ্রবেশে খুব খাওয়াতে হবে কিন্তু, তোমার পিসেমশাইদের মতোই, গোটা গোটা গলদা চিংড়ি আর মুরগির ঠ্যাং। সবাই হো হো করে হেসে উঠল। মেজদা বললে, হ্যাঁ, দেখিয়ে দিবি পিসেমশাইকে, আমরাও পারি। টাকা হয়েছে বলে ওর খুব গর্ব। কেমন বলছিলেন, পাশাপাশি 2টো ফ্ল্যাট জুড়ে নিয়েছি। আসলে বোধহয় বলতে চাইছিলেন, তোরা তো একটাই কিনতে পারলি না। মেজদার কথাটা ধ্রুবর প্রথমে ভালো লাগেনি,
পিসেমশাই না থাকলে বাড়িটাই তো হতো না। উনি তো ও 2 কাঠা অন্য কাউকেও দিতে পারতেন। অবশ্য বাইরের লোককে বোধহয় দিতে চাননি। গায়ে গায়ে বাড়ি, আত্মীয় খুঁজছিলেন। কিন্তু জগন্নাথবাবু, উনিও তো বিশ্বাস করেছেন পিসেমশাই মাঝখানে আছেন বলেই। একজন টাকাওয়ালা লোক, অনেক দিনের পরিচয়। কিন্তু মেজদার কথাটা শোনার পর ধ্রুবর মনে হলো পিসেমশাই একটু টাকাও দেখাতে চেয়েছিলেন। তা না হলে ফ্ল্যাটের গৃহপ্রবেশে অত এলাহি কাণ্ড করার কি দরকার ছিল? এত লোককে নেমন্তন্নই বা কেন? বাবা আর মার দারুণ আনন্দ। কবে যাচ্ছিস? মা বললেন, বাবাকে বলিস পাঁজি দেখে দিন ঠিক করে দেবে। হাসতে হাসতে প্রীতিকে বললেন, আমি কিন্তু সত্যনারায়ণ দিয়ে আসবো বৌমা। বাবা হাসতে হাসতে বললেন, হ্যাঁ, তোর মায়ের সত্যনারায়ণের খুব পয়া আছে, বাড়ি হয়ে গেল। মা বাধা দিয়ে বললেন, সে কথা বলো না, পয়া যদি কারোর থাকে সে বৌমার। প্রীতি খুব খুশি, কুলকুল করে হেসে উঠল। তোষামত করে বললে, না মা, সে আপনাদের আশীর্বাদ। এখন এ ধরনের কথা বলতে ওর অস্বস্তি নেই, আগে পারত না। ধ্রুব চলে আসার আগে মা ওকে একটু আড়ালে নিয়ে গেলেন। চাপা গলায় জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, শ্বশুরের কাছে কিছু নিসনি তো বাড়ি করার জন্য? ধ্রুব চমকে উঠল, রেগে গেল। কেন, তার কাছে নিতে যাব কেন? না, সে কথাই জিজ্ঞেস করছি। তেমন হলে তোর বাবার শুনলে তো খারাপ লাগবে। বড় বৌমা বলছিল কিনা অনেক টাকার ব্যাপার। ধ্রুব রাগের গলায় বললে, ওদের বলে দিও আমার একটা আত্মসম্মান বলে জিনিস আছে। আবার কি একটা ঝামেলা হয় এই ভয় মা বললেন, না না, ওরা সেভাবে বলেনি, ধার নেয়ার কথাই বলছিল। ধ্রুব হেসে বললে, না, তাও নিইনি। একটু থেমে বললে, ধার দেওয়ার মতো অবস্থাও তার নয়। ফেরার পথে প্রীতিকে কথাটা বলতে পারল না, চেপে গেল। শুনলে বড় বৌদি আর মেজ বৌদির ওপর আবার রেগে যাবে। উল্টে হয়তো ভাববে ধ্রুব যখন চতুর্দিকে লোনের চেষ্টা করছে, তখন হয়তো ভেবেছে প্রীতি কেন তার বাবাকে বলছে না। একবার লোভ সত্যি হয়েছিল ধ্রুবর কথাটা প্রীতিকে বলার, ভাগ্যিস বলেনি। এখন জানে উনি দিতে পারতেন না, উল্টে না দিতে পারার জন্য লজ্জা পেতেন। অথচ প্রীতি যদি শোনে ও মাকে বলেছে, ধার দেওয়ার মতো অবস্থাও তার নেই, তাহলেও রেগে যাবে। শ্বশুরবাড়িতে বাবার দুরবস্থার কথা প্রকাশ করে দেওয়ার কি দরকার ছিল? শ্বশুরের কাছে ধার নিতে আমার আত্মসম্মানে বাধে, এটুকু বললেই তো পারতে। হয়তো রেগে গিয়ে বলতো, ওদের কাছে আমার বাপের বাড়িকে ছোট করে তোমার কি লাভ হলো? বাড়ি ফিরেই মেজাজটা আরও বিগড়ে গেল। ঢোকার আর বেরোনোর সময়টা বড় অস্বস্তিতে কাটে। গোঁপওয়ালা বিহারি দারোয়ানটা আজকাল এতটুকু সমীহ করে না, আগে করত। এমন ভাবভঙ্গি করে যেন ধ্রুব এই ফ্ল্যাটে থাকে না। ধ্রুব বেশ বুঝতে পারে এর পিছনে রাখালবাবুর উৎসাহ আছে, কিংবা কে জানে ওদের কথাবার্তা শুনে লোকটা সব বুঝে নিয়েছে। কিন্তু মেজাজ আরও বিগড়ে গেল হাত কাটা দালালটাকে দেখে। ধ্রুবর জন্যই অপেক্ষা করছিল। কোনই থেকে ফুল হাতার শার্টের হাতাটা ঝুলছে, সেই হাতাটাই নেড়ে বললে, এই ফ্ল্যাটটা আমি আপনাকে দেখে দিয়েছিলাম। ধ্রুব রেগে গিয়ে বললে, সে আর মনে নেই? এই রকম একটা বাড়িওয়ালার কাছে জেনে শুনে। এক মুখ হাসল লোকটা, বাড়িওয়ালা বাড়িওয়ালার মতোই তো হবে বাবু। তা তুমি ওকে জানতে এসেছো কবে উঠে যাচ্ছি? আবার হাসল, হ্যাঁ, সে কথাই বলতে এলাম। আমাকে একটু আগে থেকে বলবেন, আবার অন্য কোনো দালাল না মেরে দেয়। আগে থেকে জানলে আমার লোক নিয়ে আসবো, কটা টাকা পেতাম। দেখছেন তো হাতটা কাটা, কিছুই করার নেই। 2 পয়সা যদি পাই দালালি করে। ধ্রুব বললে, ঠিক আছে, বলবো। লোকটা তবু দাঁড়িয়ে রইল। আর একটা কথা বলছিলাম,
আপনার তো বাড়ি হয়ে গেছে, নিচের তলাটা নাকি ভাড়া দেবেন। সে কথাও জেনে গেছো? লোকটা হাসল, ঘাড় নেড়ে জানালো, হ্যাঁ হ্যাঁ। লোকটাকে বলতে পারত পরে বলবো, কিংবা ভাড়া দেব না। তবু একটু যাচিয়ে দেখতে ইচ্ছে হলো। জায়গাটার মোটামুটি একটা ধারণা দিল। বললে, দুখানা ঘর, ভিতর দিকে বারান্দা, সামনে ব্যালকনি। ব্যালকনি আছে? লোকটা খুব খুশি। ধ্রুব বললে, সে তো দোতলায়। কিচেন খুব ছোট নয় তো? ধ্রুব বললে, না। লোকটা বললে, খুব ভালো পার্টি আছে, আজ রাত্রেই নিয়ে আসবো স্যার, অ্যাডভান্স দেবে মোটা টাকা। কত চান বলুন? লোকটা যেন ক্রমশই উত্তেজিত হয়ে উঠছিল। ধ্রুব বললে, এখন নয়, এখন নয়। কোনো রকমে তাকে বিদায় দিল। তারপর নিজেই স্বপ্ন দেখতে শুরু করল। ভিতরের রং আগেই হয়ে গিয়েছিল। বাড়ির বাইরেটায় রং পড়তেই সমস্ত পাড়াটাই যেন ঝলমল করে উঠেছে। ধ্রুব যখনই বাড়ি ফেরে, অফিস থেকে কিংবা বাজারের থলি হাতে নিয়ে প্রাণ ভরে তাকিয়ে তাকিয়ে দেখে দেখে আর গর্বে পুলকে বুক ভরে ওঠে। মনে মনে বলে, আমার বাড়ি, নিজস্ব বাড়ি। এর প্রতিটি ইঁট যেন ধ্রুবর স্বপ্ন দিয়ে গাঁথা। কৃচ্ছ সাধনী কি কম আছে এর পিছনে? কে তার খোঁজ রাখে? পরিশ্রম, উদ্বেগ, অর্থ কি না দিয়েছে এই বাড়ির জন্যে। আমার নিজের বাড়ি বলতেও আনন্দ। ধ্রুব, প্রীতি আর টিপু। দেখতে দেখতে টিপু কত বড় হয়ে গেছে। মাস 2 হলো ওরা এই নতুন বাড়িতে উঠে এসেছে। ভাবছে টিপুকে এবারই পাড়া স্কুলে ভর্তি করে দেবে। সেখানেই খবর নিতে গিয়েছিল। রিক্সা করে ফিরছিল। রিক্সা থেকেই বাড়িটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল ধ্রুব। যাই বলো, রংটা কিন্তু চমৎকার ম্যাচ করে করেছে। জগন্নাথবাবু ভদ্রলোকের রুচি আছে। প্রীতি বললে, তুমি তো প্রথমে আপত্তি করেছিলে, উনিই বললেন খুব ব্রাইট দেখাবে। ধ্রুব বললে, তখন কি চাই এসব বুঝতাম? এখন আমি নিজেই কন্ট্রাক্টর হয়ে যেতে পারি, সব জেনে গেছি। প্রীতি হেসে ফেলল, তাহলে সেই কাজই শুরু করে দাও। তারপর বাড়িটার দিকে তাকিয়ে থাকতে থাকতে বললে, যাই বলো, আমাদের বাড়িটাই বেস্ট এ পাড়ায়। ধ্রুবরও সেই রকমই মনে হচ্ছিল। আশেপাশে কয়েকটা বেশ বড়সড় বাড়িও আছে, কিন্তু সেগুলোকে এখন আর তেমন সুন্দর লাগছে না। হয়তো অনেককাল বাইরেটা রং করেনি বলে রোদে জলে কেমন মনমরা লাগে। 2-1টা বাড়ির রং নতুন, কিন্তু কোনো রুচি নেই। নীল কিংবা সবুজ ঢেলে দিয়েছে। প্রীতি একটা বাড়ির দিকে তাকিয়ে হেসে ফেলল, হরিবল, এইরকম ব্লু কেউ দেয়? ধ্রুব গম্ভীরভাবে বললে, ওটা সুধীনবাবুর বাড়ি, চমৎকার লোক। এমন ভদ্র আর মিশুকে কোনো গর্ব নেই। প্রীতি আর কিছু বলল না। এ পাড়ায় উঠে এসেই ধ্রুব অনেকের সঙ্গে আলাপ করে ফেলেছে। প্রীতির এখনো চেনা জানার গণ্ডি তেমন বাড়েনি। কে কেমন লোক ও কিছুই জানে না, জানার দরকারও নেই। বাড়ির দোতলার ব্যালকনিতে বেতের চেয়ারে এলিয়ে বসে সিনেমার ম্যাগাজিনের পাতায় ডুব দিয়ে ওর অবসর কেটে যায়। প্রীতির নিজেকে বেশ সুখী মনে হয়। ধ্রুবরও যেন জীবনের কাছে সব চাওয়া ফুরিয়ে গেছে এই বয়সী। এখন শুধু টিপুকে মানুষ করে তোলা। ও তো আপনা থেকেই হবে, শুধু একটা ভালো স্কুলে ভর্তি করে দিলেই হবে। এর মধ্যে ঠিকানা খুঁজে খুঁজে সেই হাত কাটা দালালটা একদিন এসে হাজির। হ্যাঁ, কিছু ঠিক করলেন স্যার? ভালো পার্টি আছে, অবাঙালি চান অবাঙালি, বাঙালি চান বাঙালি। ধ্রুব তাকে ফিরিয়ে দিল, এখন নয়, এখন নয়। আরও 2-4 জন এসেছে আপনা থেকেই। বিব্রত বিরক্ত বোধ করেছে ধ্রুব। নিচের তলাটা খালি পড়ে থাকাও যেন এক অশান্তি। শালা ভাড়াটেদের জ্বালায় টেকা দায়। একজনের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে ধ্রুব বললে। প্রীতিও সমান বিরক্ত। বললে, সামনে লিখে দাও, ভাড়া দেয়া হবে না। ধ্রুব হাসল,
তাহলে তো আরও বিরক্ত করবে। সবাই জেনে যাবে নিচের তলা খালি আছে। আসলে ধ্রুব এখনো মনস্থির করতে পারছে না ভাড়া দেবে কিনা। ভাড়া না দিয়ে যদি ধার দেনা শোধ হয়ে যায়? না, ওর কেবলই ভয়, হয়তো ঠকে যাবে, হয়তো আরও ভাড়া বাড়বে, তখন ভাড়াটে তুলতে পারবে না। ভাড়াটেকে তোলা এ বাজারে যে কঠিন কাজ ধ্রুব জানে। ওর মতো সকলেই তো আর বাড়ি করে উঠে আসতে পারে না। তাই সব অত্যাচার সয়েও দাঁত কামড়ে পড়ে থাকে। উঠে আসতে কি আর পারে না? চেষ্টাই করে না। ধ্রুবর তো এখন তাই মনে হয়। ও পারল কি করে? অফিসে অবিনাশ তো ঠাট্টা করে ওকে মূর্খ বলল। ভাড়ার ফ্ল্যাট এমনি এমনি ছেড়ে দিয়েছে শুনে বলে উঠল, তুমি তো একটি মূর্খ হে, এমনি কখনো ছাড়ে? জানো 50,000 দিলেও ভাড়াটে ওঠে না, আদায় করে নিতে হতো। ধ্রুব হেসেছিল ওর কথা শুনে। অবিনাশ বলেছে, হাসির কি আছে, এটা তোমার রাইট। ও লোকটা আইনের জোরে বাড়িওয়ালা, তুমি আইনের জোরে ভাড়াটে। যখন ভাড়া দিয়েছিল তখন তো অনেক দেখে শুনে দিয়েছে। কার বেশি দরকার তা তো দেখেনি। যে ভাড়া বেশি দেবে, ভাড়া ঠিক ঠিক দিতে পারবে, তাকেই দিয়েছে। সবাই তাই দেয়, স্বার্থ দেখে। তাহলে ভাড়াটেই বা স্বার্থ দেখবে না কেন? শুনে সমস্ত মন তেতো হয়ে গিয়েছিল। অবিনাশের কাছে এই কথাগুলো শুনে ধ্রুব রীতিমতো ভয় পেয়ে গেছে। ও যদি ভাড়া দেয়, ভাড়াটিকে তুলতে চাইলেও সেও এরকম টাকা চেয়ে বসবে হয়তো। অথচ ভিতরে ভিতরে একটা লোভ, ভাড়া দিলে তাড়াতাড়ি ধার দেনা শোধ করে দেওয়া যাবে। এখন ধ্রুবর কাছেও ভাড়াটির একটা আতঙ্ক। আসা যাওয়ার পথে পাড়ার সুখেনবাবুর সঙ্গে আলাপ, মাঝে মাঝেই দেখা হতো। আর ভদ্রলোক টানাটানি করতেন, আসুন চা খেয়ে যান, কিংবা স্ত্রীকে নিয়ে একদিন আসুন। ভদ্রলোকের পোশাক পরিচ্ছদ দেখে, হাঁটা চলা দেখে ধারণা হয়েছিল উনিই বাড়িটার মালিক। তা নয়, ভালো চাকরি করেন, অনেক টাকা ভাড়া দিয়ে আছেন। একদিন সপরিবারে এলেন। ভদ্রলোকের স্ত্রী খুব জমিয়ে গল্প করতে পারেন। যতক্ষণ ছিলেন সময় যে কিভাবে কেটে গেল বুঝতেই পারেনি ওরা। যাবার সময় বললেন, নিজে বাড়ি করেছেন, অনেক শান্তিতে আছেন। আমাদের যা বাড়িওয়ালা মশাই, ছবি টাঙাবো বলে দেয়ালে একটা পেরেক ঠুকছি, গুন্ডা মতন ছেলেটা ছুটে এসে সে কি হম্বিতম্বি। সুখেনবাবুর স্ত্রী বললেন, ছোট লোক, ছোট লোক। চলে গেলেন ওরা, কিন্তু ধ্রুবর সমস্ত মন বিস্বাদ করে দিয়ে। ধ্রুবর তো এই 2 মাসের মধ্যেই বাড়িটার ওপর মায়া পড়ে গেছে। মনে হচ্ছে এর চেয়ে ভালো জায়গা, ভালো বাড়ি যেন হতে পারত না। দরজার ঝকঝকে নব দুবেলা ঘষে মেজে চকচকে করে রাখে প্রীতি। বলছিল জিনিস রাখার জন্য রান্নাঘরে কয়েকটা কাঠের খোপ বানিয়ে নেবে। আর হ্যাঁ, বসার ঘরের জন্য বেশ বড় একটা ছবি, কোনো মডার্ন আর্টিস্টের। প্রীতি বলেছিল, বসার ঘরে কোনো অরিজিনাল পেন্টিং না থাকলে ড্রয়িং রুম বলে মনেই হয় না। ধ্রুবর মডার্ন আর্ট অত পছন্দ নয়, বলেছিল যামিনী রায়। প্রীতি উল্লসিত, তাহলে তো কথাই নেই, কিন্তু অরিজিনাল। এখনো ওদের বাড়িটাকে ঘিরে নানা স্বপ্ন, যেমন টিপুকে ঘিরে। বাড়িটাও যেন আরেকজন টিপু। আসলে এও তো রক্ত মাংস দিয়েই গড়া। শেষে কি একজন ভাড়াটে এসে দুমদুম করে এর দেয়াল খুঁড়তে আরম্ভ করবে নাকি? সে এক আতঙ্ক। সুখেনবাবুর কথাটা মনে পড়ে গেল। বললে, ভাড়াটে, তার আবার ছবি টাঙানোর শখ। ওর স্বগতোক্তি প্রীতির কানে গেল। আগের ফ্ল্যাটে আমরাও তো টাঙিয়েছিলাম, তুমি না কেমন যেন বদলে যাচ্ছ। ধ্রুব বললে, বদলে যাচ্ছি না, বদলে গিয়েছি। এখন আমি সব স্পষ্ট দেখতে পাচ্ছি, তখন পেতাম না। প্রীতি ভুরু কুঁচকে তাকালো ধ্রুবর চোখের দিকে। তুমি কি যেন হয়ে যাচ্ছ। ধ্রুব চুপ করে গেল। ও কি সত্যি সত্যি বদলে যাচ্ছে নাকি? তা না হলে ও সুখেনবাবুকে এড়িয়ে এড়িয়ে চলতে চাইল কেন? ওরা তো নিজে থেকেই একদিন আলাপ করতে এসেছিলেন। ধ্রুব কথা দিয়েছিল ওরাও একদিন যাবে, কিন্তু গেল না। প্রীতি একদিন বলেছিল,
ধ্রুব তাচ্ছিল্যের সঙ্গে বলেছে, না না, অত মেলামেশার কি দরকার। একটু পরে বলেছে, জীবনবাবুকে চটিয়ে কি লাভ। জীবনবাবু অর্থাৎ সুখেনবাবুর বাড়িওয়ালা। লোকটিকে ভালোই লাগে ধ্রুবর, খুব খোলামেলা, কথাবার্তায় কোনো রাখা ঢাকা নেই। এখানে এসেও ভেবেছিল সকলের খুব বন্ধু হয়ে যাবে। প্রথম প্রথম বোধহয় চেষ্টাও করেছিল, কিন্তু পারেনি। কেন কে জানে, ওর নিজেরই দোষ কিনা জানে না। এখন প্রীতিও বলছে, তুমি না কেমন যেন বদলে যাচ্ছ। ধ্রুব মনে মনে বললে, বদলে যেতেই তো চাই, আমি তো বাড়ি বদল করেছি। বাড়ি বদল মানে তো শুধু একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে যাওয়া নয়। এসে একদিন প্রীতিকে বললে, চলো অরিন্দম বাবুদের বাড়ি যেতে হবে, উনি আজ আমাদের চায়ের নেমন্তন্ন করেছেন। প্রীতি অবাক হয়ে বললে, অরিন্দম বাবু সে আবার কে? বাহ, তোমাকে তো কতদিন বলেছি প্রায়ই দেখা হয়, নামগুলো তো মনে রাখবে। তারপর ধীরে ধীরে বললে, ওই 3 তলা বড় বাড়ি ওঁরই। বলেছেন ওর কর্পোরেশনের চেনা আছে, বাড়ির ট্যাক্সটা যাতে কম হয় ব্যবস্থা করে দেবেন। প্রীতি শুধু বললে, ও। গেল, কিন্তু খুব মন খুলে আলাপ করল না। বোধহয় ভদ্রলোকের গিন্নিকে পছন্দ হয়নি। পছন্দ হবার কথাও নয়, বেশ বয়স্ক, জবুথবু, একটু প্রাচীনপন্থী। অরিন্দমবাবুকেও ধ্রুবর খুব ভালো লাগেনি। কেবল ঘরের মোজেক দেখাচ্ছিলেন, কিরকম পালিশ দেখেছেন, ডিজাইনটা আর কোথাও দেখবেন না। বারান্দার গ্রিল দেখাচ্ছিলেন। তবু বন্ধু মনে হলো তাঁকে। অরিন্দমবাবু বললেন, ট্যাক্স নিয়ে আপনি ভাববেন না, আমার লোক আছে। এই গোটা বাড়ির কত ট্যাক্স করিয়েছি জানেন? মাত্র 120। বলে হো হো করে হাসলেন। ফেরার সময় ধ্রুব বলেছিল, যাই বলো, ভদ্রলোক খুব পরোপকারী। যেচে কেই উপকার করে আজকের বাজারে। পরোপকারী কথাটা নিজের কানেই খট করে লাগল। পরের উপকার? কিন্তু অরিন্দমবাবু কি ধ্রুবকে পর ভাবছেন, নাকি ধ্রুবই ওকে পর ভাবছে? কেমন যেন আপন আপন মনে হচ্ছে। শুধু স্বার্থের জন্যে? নাকি স্বার্থই ওদের এক করে দিয়েছে, আপন করে দিয়েছে? হয়তো তাই। সেদিন প্রচণ্ড বৃষ্টি, রাস্তায় রাস্তায় জল জমে গেছে। অফিস থেকে বেরিয়ে ভেবেছিল ট্যাক্সি করেই বাড়ি ফিরবে, কিন্তু পকেটে টাকাও বেশি ছিল না। আজকাল খরচ কমানোর চেষ্টা করছে, সেজন্যই পকেটে টাকাও বেশি রাখে না, থাকলেই খরচ হয়ে যায়। ভয় হলো জ্যামে আটকে গিয়ে মিটার কোথায় উঠবে কে জানে। শেষে বাড়ি পর্যন্ত যদি না আসে, মাঝপথে টাকা দিতে পারবে না। দুবার বাস বদলাতে গিয়ে একেবারে কাক ভেজা। বাড়ি ফিরেই শুনতে পেল প্রচণ্ড উল্লাস, হাসি হল্লা। বেল বাজানোর পর এসে দরজা খুলতেও দেরি করল প্রীতি। কিংবা একে ক্লান্ত, তার উপর ভিজে গেছে বলেই ধ্রুবর মনে হলো দরজা খুলতে বড় বেশি দেরি করছে প্রীতি। রাগ চেপে রাখার চেষ্টা করল, কিন্তু ঢুকেই চক্ষু স্থির। জামা কাপড় বদলানোর জন্য বসার ঘরে এসে অপেক্ষা করল। প্রীতি শুকনো জামা কাপড় এনে দিয়ে গেল। এক ঝলক দেখেছে, তাতেই বিরক্তি। সুখেনবাবুর স্ত্রী, ওরই সঙ্গে এত হাসি গল্প, এত হল্লা। দুড়ুম দাঁড়াম করে দেওয়াল খুঁড়ছিল বলে জীবনবাবু একটু আপত্তি করেছেন। তাঁরই তো বাড়ি, মায়া হবে না? তার জন্য বাড়ি বয়ে বলতে এসেছিলেন এই সুখেনবাবুরা। উদ্দেশ্য তো একটাই, অরিন্দমবাবুর বিরুদ্ধে পাড়ায় প্রোপাগান্ডা করা। অনেকক্ষণ ধরে বসার ঘরে বসে বসে রাগ চাপছিল ধ্রুব। ভদ্রমহিলার যাবার নাম নেই। শেষে শুনতে পেল ভদ্রমহিলা বলছেন, ছাতাই দাও ভাই, চলে যাই। কতক্ষণ আর উনি বসে থাকবেন? এ কথাটা যেন আগে বলা যেত না। উনি চলে যেতেই রাগে ফেটে পড়ল ধ্রুব। বারবার বলেছি ওদের সঙ্গে মেলামেশা করো না, করো না। প্রীতি অবাক হয়ে বলল, কেন, কি করলো ওরা? বরং আমি একা একা থাকি, উনি এলেন বলে তো। ধ্রুব গলার স্বর তুলল, মেলামেশার আরও তো লোক আছে। এখন তো খুব হাসাহাসি। নিচের তলায় যদি ভাড়াটে বসাই, তখন দেখবে তার সঙ্গে দল বাঁধছে।
সব চেনা আছে আমার। প্রীতি বিভ্রান্তের মতো তাকিয়ে রইল ধ্রুবর চোখের দিকে। ধ্রুব তখনও ক্রমশ উত্তেজিত হচ্ছে। বললে, ওরা তো শুধু নিজেদের স্বার্থ দেখে। গল্প বলতে তো বাড়িওয়ালা মাথার ওপর শিলনোড়ায় মশলা বাটে, বললেও শোনে না। কিংবা এই সেদিন এসেছি, এর মধ্যে ভাড়া বাড়াতে বলছে। আর নয়তো ওই এক কথা, জল দেয় না। ওরা একটা আলাদা ক্লাস, বুঝলে? প্রীতি অবাক হয়ে তাকিয়ে রইল ধ্রুবর চোখের দিকে। তারপর কেমন একটা রহস্যের হাসি হাসল, আর ধীরে ধীরে বললে, বাড়িটা সত্যিই বদলে গেছে। এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।